আমাদের একটা উদ্দেশ্য যে বেলডাঙ্গা যে 111 নম্বর রেলগেট আছে, এই রেলগেটটা ফ্লাইওভার হোক, এবং সে ফ্লাইওভার করার জন্য আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। অবশ্যই, এবং আমাদের পাশে থাকুন বেলডাঙ্গাবাসী। সুপ্রিয় দর্শক বন্ধু, সকলকে আরো একটি পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আলবিরুনি আছি আজকে। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি চন্দন বাড়ি সাহেব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। দর্শক বন্ধুরা, আজকে মূলত আমরা আলোচনা করব বেলডাঙ্গা শহরকে নিয়ে। বেলডাঙ্গা শহরের জন্য যারা দিনরাত চিন্তা ভাবনা করেন, বেলডাঙ্গা শহরকে নিয়ে, বেলডাঙ্গা শহরের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে যারা কাজ করছেন, তাদের ব্যাপারে আজকে কথা শুনবো এবং শুনবো চন্দনদার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আপনি কবে থেকে শুরু করলেন যে আসলে সমাজের জন্য কিছু আমাকে করতে হবে? 2021-22 সালের দিকে আমি সমাজের কাজ করার জন্য মনস্থির করি। সেটা মূলত এই বেলডাঙ্গা, কাপাসডাঙ্গা ও বেগুনবাড়ি পঞ্চায়েতে দীর্ঘদিনের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আর্সেনিক যুক্ত পানীয় জল। যে সমস্যার সমাধানের জন্য আমাদের এলাকা বলতে কাপাসডাঙ্গা অঞ্চল এবং বেগুনবাড়ি অঞ্চল কিছু শুভবুদ্ধি সম্পন্ন ছেলেকে বা ইয়ং জেনারেশনের লোককে ডেকে আমরা এই আন্দোলন শুরু করি, যার ফলস্বরূপ আমরা বিশেষ করে 2025 সালের মিডিল থেকে আজ পর্যন্ত আমরা জল প্রত্যেকটা পাড়াতে বা প্রত্যেকটা মহল্লাতে আমরা আজকে পাচ্ছি। দ্বিতীয়ত 2022 সালে আমাদের এই ফুলবাসতলা হইতে আমতলা পর্যন্ত রাস্তাটা বেহাল অবস্থা ছিল, এবং অনেক জায়গায় বলার পরে কোনো কাজ না হওয়ার দরুন কিছু বেগুনবাড়ি এলাকা, কাদিসা এলাকা বা আশেপাশের এলাকার লোক এই যে রাজ্য সড়ক আছে আমতলা থেকে ফুলবাসতলা পর্যন্ত এই রাস্তা অবরোধ করা হয়। তারপরে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বেলডাঙ্গার এমএলএ সাহেব বা রিজনাল এমএলএ সাহেব এদের দায়িত্ব নিয়ে বেলডাঙ্গা বিডিও অফিসে প্রথমে একটা মিটিং শুরু হয়, এবং সেখানে সিদ্ধান্ত হয় যে কাজটা অমুক তারিখ থেকে শুরু হয়, এবং সেই মোতাবেক 2022 সালে শেষের দিকে প্রায় কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং তারপরে যখন এই দুটো কাজ আমি সফলতা আসে, তখন থেকে আমার কনফিডেন্স বেড়ে যায় যে সমাজের জন্য কিছু করতে হবে। আর্সেনিক মুক্ত পানীয় জলের এই আন্দোলন থেকে অ্যাকচুয়ালি আপনার সমাজের জন্য কিছু করবো এরকম একটা চিন্তা ভাবনা এসেছিল, তাই তো? অবশ্যই, ওখান থেকেই শুরুটা। মানে জীবনের ওই একটাই ঘটনা, মানে এরকম কোনো ঘটনা আছে যে পূর্বে যে এই ঘটনা থেকে আপনার কিছু মানে ইন্সপায়ার হয়ে তারপরে যে সমাজের জন্য কিছু করবো বলে এই জিনিসটা শুরু করেছিলেন আপনি? তেমন কিছুই নয়, কিন্তু যাক আমার এটা মনে চেয়েছিল যে সমাজের জন্য কিছু করার দরকার বলে আমি এই রাস্তা, তারপরে জলের ব্যবস্থা, মানে এলাকাতে একটা বেগুনবাড়ি হিজুলি বলে একটা জায়গা আছে, ওখানে একটা ট্যাঙ্কি হয় 2010 সালে। সেটাও কি আপনার সেটা পড়ে আছে, কিন্তু অনেকে প্রচুর চেষ্টা করেও সেটা কোনো সমাধান করতে পারেনি। তারপরে আন্দোলন করার পর সেটা চালু হয়নি, ঠিক আছে, কিন্তু ডাইরেক্টলি আমাদের এলাকায় জলের একটা ব্যবস্থা হয়েছে। আপনি যদি ওই কাজ না করতেন, ধরুন আন্দোলন যেটা বলছেন, সে কাজ না করলে অ্যাকচুয়ালি কি হতো মনে হয় আপনার? যে আমার মনে হয় এখন পর্যন্ত যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকতো, সেই অবস্থায় থাকতো। হ্যাঁ, এটা হচ্ছে কথা। সমাজে কিছু কিছু মানুষদের হাত দ্বারায়, মানে ছোট ছোট ঘটনা থেকে শুরু হয় আসলে এগুলো। হ্যাঁ, তো এখন আমরা আসি সরাসরি হচ্ছে নাগরিক কল্যাণ সমিতির বিষয়ে। হ্যাঁ, তো বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কবে? প্রথম আমার মাথা থেকে বের হয় যে বেলডাঙ্গা পাঁচড়াহাট যে একটা সমস্যা, বেলডাঙ্গা সমস্যা একা নয়, এটা এখানে আপনার রেজিনগর বলুন, নওদা বলুন, হরিয়ারপাড়া বলুন, এই বিস্তীর্ণ এলাকা থেকে প্রচুর মানে শত শত বা হাজার হাজার লোক বেলডাঙ্গা এ কেন্দ্র করে শহর কেন্দ্রিক ব্যবসা করতে উদ্দেশ্যে আসে। তো আমরা ভাবলাম যে আমাদের এই পাঁচড়াহাট যে রেলগেটটা শুরু হয়েছিল কত সালে, এটা আপনাদের বলছি, তো ভাবলাম যে এটা করার দরকার আছে, ওভারব্রিজ একটা করার একটা প্ল্যানিং দরকার আছে। তারপরে আমাদের বেলডাঙ্গা এশরাফ কলেজের প্রাক্তনীদের একটা গ্রুপ আছে, সেখানে প্রস্তাব দিই, এবং আমার বন্ধু বান্ধবদের পাশাপাশি থাকে কিছু ছেলে, তাদেরকে প্রস্তাবটা দিই, তারা সহমত হয় যে না এটা আমাদের দরকার আছে। তারপরে আমরা বেলডাঙ্গা এশরাফ কলেজে 15/9/2023 তারিখে আমরা বেলডাঙ্গা এশরাফ কলেজে বেলডাঙ্গার বিশিষ্ট কিছু লোককে ডাকি। বেলডাঙ্গার বিশেষ পলিটিক্যাল লিডার থেকে আরম্ভ করে সমাজকর্মী বা সামাজিক যারা কাজ করে বা কোন পলিটিক্যাল লিডারের প্রতিনিধিত্ব করে, এরকম এদেরকে ডাকি। ডাকার পর সেখানে আমরা সিদ্ধান্ত হয় যে এটা আমাদের একটা মানে
দরকার আমাদের এই ব্যাপারে চিঠি চাপাটি বা পলিটিক্যাল লিডারদের সঙ্গে মানে দেখা সাক্ষাৎ করা বা আলোচনা করা, কি কোন রাস্তা অবলম্বন করলে আমরা এটা হতে পারি, এখান থেকে মোটামুটি শুরু হয় এখান থেকে। এবং সে তখনই নাম দেওয়া হয় বেলডাঙ্গা নাগরিক কল্যাণ বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি। এখন তো আপনি আছেন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি হিসাবে, বা আপনার অ্যাকচুয়ালি কাজগুলো কি কি, এখানে কোন কোন দায়িত্বগুলো সামলাচ্ছেন? দায়িত্ব বলতে গেলে আমাদের সেক্রেটারি সাহেব হচ্ছে তাপস চ্যাটার্জি, সভাপতি সাহেব হচ্ছে আব্দুর রহমান সাহেব, বিশিষ্ট শিল্পপতি। তো ওনারা আমি সব কাজে করি মোটামুটি সব দায়িত্ব। হ্যাঁ, সব দায়িত্ব বলতে গেলে যেখানে যাওয়ার বা আলোচনা করার বা কথাবার্তা বলা, ওরা যে নির্দেশ দেয় আমাদেরকে সেইভাবে আমরা চলি। 2022 সাল থেকে আমরা দেখছিলাম যে 5,000 রেলগেট নিয়ে ওনারা বেশ জোরালো আন্দোলন করছিলেন। তো বা একটা আন্দোলন সংগঠিত করতে গেলে তো অনেক চ্যালেঞ্জ আছে সামনে। তো কোন কোন চ্যালেঞ্জ গুলো প্রথমে আপনাদেরকে ফেস করতে হয়েছিল যে রেলগেট নিয়ে আন্দোলন করতে গেলে? কোনো চ্যালেঞ্জ এরকম এসেছিল? সামনাসামনি চ্যালেঞ্জের কিছু নয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মানে যারা পলিটিক্যাল দায়িত্ব আছে, এদেরকে বারবার বলার পরে কিছুটা নড়ি বসিয়েছিল, বাংলায় যেটা বলা যায়, মানে তারা তারপরে তৎপর হয়। তাহলে মানুষকে একজোট অ্যাকচুয়ালি করলেন কিভাবে? এতটা মানুষকে তো একজোট করে তো সব মানে কঠিন কাজ, মানুষকে একত্রিত করার জন্য। দেখেন, বেলডাঙ্গা রেলগেট যখন পড়ে পার হয়, যখন দেখুন সর্বপ্রথম যে ওয়ার্ল্ড কাপটা জিতে নিলাম, কারণ এই যে পার হওয়াটা এটা বেশ ভালো ইন্টারেস্ট হয়, মানে কোন রকম বেরিয়ে চলে এলাম। তো সবারই এমন কোন বেলডাঙ্গাতে লোক নেই যে এটাকে পড়ে নেই, এরকম কোনো লোক নেই। সবাই কিন্তু এই রোদে জলে বৃষ্টিতে ভিজে এই কাজটা করে। আমরা যখন ভাবলাম, আমাদের আলোচনা হলো সংগঠনে যে এটার ব্যাপারে আমাদের একটা কিছু পোস্টারিং করা হোক এবং একটা পথ পরিক্রমা বা প্রতিবাদ মিছিল করা হোক, সেই মোতাবেক আমরা নেতাজি পার্ক থেকে শুরু করে বেলডাঙ্গা স্টেশন পর্যন্ত এসে একটা ডেপুটেশন লিখি বা জমা দিই। হ্যাঁ, এবং সেটা বেশ ভালোই প্রভাব পড়েছিল এবং আশা করেছিলাম লোক সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু সেইভাবে লোক খারাপও হয়নি। যাই হোক, লোক এগিয়ে এসেছিল তো নিজেদের থেকে। হ্যাঁ, রেলগেট 5টা রেলগেটের যে দাবি, এটা আপনার কাছে বা নাগরিক কল্যাণ সমিতির কাছে তো গুরুত্বপূর্ণ কেন মনে হয়েছে যে 5টা রেলগেট নিয়ে আমরা কাজ করবো? আদর্শ অনেক সমস্যা তো বেলডাঙ্গা আছে। আমরা কিছু বন্ধু বান্ধব মিলে মানে বেলডাঙ্গা এসআর কলেজের যারা প্রাক্তনী, তারা কিছু বন্ধু বান্ধব বলে প্রত্যেক বছর একটা ফিস্ট করে। তো ফিস্ট করা কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আমরা কিছু শুভবুদ্ধি সম্পন্ন ছেলেও এটা প্রস্তাব দেয় যে আমরা খালি ফিস্ট করে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, তা আমরা সমাজের জন্য তো আমাদের দায়বদ্ধ থাকা দরকার। সেটাকে নজর রেখে আমরা প্রস্তাব করি যে আমাদের একটা কিছু করার ভালো দরকার আছে। সেখান থেকেই 5 রেলগেটটাকে আমরা প্রথম চুজ করি। রেলগেটের ভোগান্তি গুলো একটু কেমন অভিজ্ঞতা আপনার? কোন কোন মানে হয় রেলগেট পড়লে কি হয় সেটা বেলডাঙ্গা লোককে টোটো আলো চালক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালক বা 4 চাকা গাড়ি, টাটা সুমো বা অন্যান্য গাড়ি, মোটরসাইকেল, এদেরকে জানলে বুঝতে পারবে যে কি অবস্থায় থাকে তারা। তো কারণ বিগত দিনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনারা শুনেছেন কি অনেক সোশ্যাল মিডিয়াতে, যে এক প্রসূতি মা বাচ্চা প্রসূতি হওয়ার জন্য যাচ্ছিল হসপিটাল, সেই সময়তে প্রচুর জ্যাম থাকার দরুন সেখানে প্রসব হয়ে যায় এবং বাচ্চাটা সেখানে মারা যায়। এটা খুব মর্মান্তিক ব্যাপার এবং আমাদের বেলডাঙ্গার চরম লজ্জা লাগা দরকার। কারণ এটা আমার ব্যক্তিগত নয়, টোটাল রাজনীতি থেকে আরম্ভ করে শিক্ষিত সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন লোক যারা আছে, তাদের খুবই লজ্জা লাগা দরকার। এত বড় একটা নির্মম ঘটনা বেলডাঙ্গায় ঘটে গেল, অথচ আমরা কেউ তার সঙ্গে পা মেলালাম না। যাই হোক, এই হচ্ছে। তো রেলগেট নিয়ে যখন প্রথম বন্ধুদের মধ্যে আলোচনা করলে, অভিজ্ঞতাটা তাদের সাড়া কেমন ছিল জিনিসটা নিয়ে? নাগরিক কল্যাণ সমিতির শুরুটা কি ওখান থেকেই ছিল? হ্যাঁ, প্রাক্তনীরাই শুরু করেছিল। তারপরে তাদের সামনে যখন আপনার প্রস্তাব দিলেন যে আমরা রেলগেট নিয়ে বা রেল ওভার ব্রিজ নিয়ে আমরা কাজ, ফ্লাইওভার যেটা আরবি বলে, তো ওটা নিয়ে মানে অভিজ্ঞতাটা কেমন ছিল? সবার সাড়া কেমন ছিল? সবাই খুব খুশি এবং একটা কথা সকলে বলেছিলেন যে এটা খুব কঠিন কাজ, সহজেই হয়ে যাবে না এবং এর জন্য অনেক কাঠখড়ি পোড়াতে হবে এবং আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে। মানে অ্যাকচুয়ালি এটা মনে হয়েছিল যে খুব কঠিন কাজ, মানে যখন আমরা শুরু করলাম। তারপরে যখন প্রথম মিটিংটা আপনারা যখন দেখলেন বা মিছিল যখন আপনারা করলেন, তো সেই মিছিলে অভিজ্ঞতাটা কেমন ছিল? মিছিলে বেলডাঙ্গার বিশিষ্ট কিছু লোক, প্রাক্তন প্রফেসর বেলডাঙ্গা এসআর কলেজের তথা বেলডাঙ্গার
গণ্যমান্য লোক এ সকলে পা মিলিয়েছিলেন। family ছিল। তাতে একটা আলোড়ন সৃষ্টি পড়ে, রাজনৈতিক ভাবে হোক বা সাধারণ মানুষ হোক, যে এইসব লোক যদি বেলডাঙ্গাতে মানে পদযাত্রা করে প্রতিবাদে ফ্লাইওভারের কে উদ্দেশ্য করে, তাহলে মোটামুটি সবার সাপোর্ট ছিল তার। এমনি কোনো হতাশার যে এরকম কারোর জন্য করছে, অনেক জনের নেগেটিভিটি আসে জিনিসগুলোর মধ্যে, না সেরকম না, হাই আসেনি। না সেরকম আচ্ছা, না। তো রিসেন্টলি একটা দেখলাম পিটিশন দিলেন আপনারা, এর আগেও তো বহু পিটিশন আপনারা দিয়েছেন গণডেপুটেশন। আপনারা সকলে জানেন হ্যাঁ, যে লালগোলা থেকে আমাদের শিয়ালদা পর্যন্ত যে ট্রেনগুলো, লোকাল ট্রেনগুলো চলে সেগুলো অধিকাংশই টয়লেট বিহীন, যার জন্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে ফোরামের অনেকদিন থেকে আন্দোলনের সঙ্গে আমরা যোগ হয়েছি। এই বছর খানেক হলো, তো তখন থেকে আন্দোলনে আমরা ওই টয়লেট যুক্ত ট্রেনের জন্য আন্দোলনটা বারবার করে আসছি। এবং আপনারা জানেন যে পূর্বে আমরা রেল চালককে প্যাড বা স্টেশন মাস্টারকে মানে ফুলের তোড়া, যে আপনারা প্রতিবাদ ফুলের তোড়া দিয়েছে, যে আপনারা এই ব্যাপারটা একটু দেখুন বলে ড্রাইভার দিয়েছেন আপনারা। ড্রাইভার, হ্যাঁ, এটা বন্ধুরা অভিনব প্রতিবাদ যে প্যাসেঞ্জার ট্রেন চালকদের ড্রাইভার প্রদান করা। মানুষ কেমন ভাবে নিয়েছিল জিনিসটাকে, খুব এনজয় করেছিলাম। ফোনে করে আমাকে অনেকে খুব মানে ভালো করেছিল যে আপনাদের সিদ্ধান্ত ঠিক আছে। কারণ আপনি চিন্তা করুন, আজকে 100টা লোককে যদি চেক করা যায় 40% লোক কিন্তু ডায়াবেটিস। তো সে একটা লোক লালগোলা থেকে যে ট্রেনে চাপে টয়লেট যাবে না এরকম লোক মানে বলা যায় না। আর এটা তো কারো জন্য নির্দিষ্ট বলে আসে না যে এখন আসবে বা অন্য সময় আসবে এরকম। তো এটা খুব লজ্জাজনক ব্যাপার। সত্যিই তাই। পাঁচরাহা রেলগেটে জ্যামে পড়লে মানুষের যতটা কষ্ট, তার থেকে বেশি কষ্ট বেলডাঙ্গা থেকে যখন কেউ বা বহরমপুর থেকে বা লালগোলা থেকে শিয়ালদা পর্যন্ত 4-5 ঘন্টার জার্নিতে ট্রেনে কোনো টয়লেট থাকে না। তার জন্য কিন্তু বেলডাঙ্গা নাগরিক কল্যাণ মঞ্চ ভাবছে। অবশ্যই, একদম। তো এই যে আপনাদের লড়াই, এই লড়াইয়ের মধ্যে প্রশাসনের সহযোগিতার কতটুকু ছিল? প্রশাসন কি এতে সহযোগিতা করেছিল? অবশ্যই। আমরা যখন পথ পরিক্রমা করার প্ল্যানটা বা রুট রেখা দিই, তখন বেলডাঙ্গা থানার আইসি সাহেব কে জানিয়েছিলাম। তারপরে আমাদের প্রশাসনিক কর্তা যারা আছে তাদেরকেও জানিয়েছিলাম, সাপোর্ট করেছিল। আর রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল? তারা কি সাপোর্ট করেছিল না বিরোধ করেছিল এই বিষয়ে? বিরোধিতা করেনি, কিন্তু যে সাপোর্ট করেছে 100% সেটাও বলা যাবে না। তাহলে কি বলতে চাই, যে উন্নয়নের কাজে রাজনৈতিক বাধা না এটা সাহায্য, মানে আমরা ধরবো কোনটা? আপনি বলছেন দুই রকম। তো রাজনৈতিক ভাবে তো সাপোর্টের প্রয়োজন আছে এই জিনিসগুলো, প্রশাসনিক ভাবে তো বলছেন যে খুব সুন্দর সাপোর্ট দিচ্ছিল। প্রশাসন বলতে যেমন থানা 100% সাপোর্ট করেছে, একদম। বিডিও সাহেবকে আমরা জানিয়েছিলাম, উনিও সাপোর্ট করেছিলেন। প্রশাসনিক কর্তা বলতে গেলে মোটামুটি এরকম। আর আপনার আমরা এই ব্যাপারগুলো আমাদের রাজনৈতিক দল বলতে গেলে আমাদের 2 হসপিটালকে জানিয়েছিলাম যে আপনাদের এখান থেকে রেফার করেন, যখন তখন অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় সমস্যা হয়। তো ওরাও একটা প্যাডে আমাদেরকে লিখে জমা দিয়েছিলেন, হসপিটালগুলো, আচ্ছা, যে আপনারা এই আন্দোলন চালান, আমরা পেছনে আছি, আপনাদের সহযোগিতা আছে। তো যে রুলিং পার্টি যারা এমপি এমএলএ যারা আছেন তাদেরকে তো পাশে পেয়েছিলেন কি এই বিষয়ে? পেয়েছিলাম, মানে আপনারা জানেন যে আমাদের এমপি সাহেব ইউসুফ পাঠান সাহেব এবং পাশের এমপি আবু তাহের কাছে আমরা বারংবার গিয়েছি। তাতে ওনারা হঠাৎ করে একদিন বললেন যে 100 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তো যেটা আমরা পরে আরটিআই করে জানলাম যে না, এটা ফলস বলেছে। ফলস ওটা ফলস ছিল দর্শক বন্ধুরা। আরটিআই নাগরিক কল্যাণ মঞ্চ থেকে আরটিআই করা হয়েছিল, যেটা আপনারা অনেকেই জানেন না, অনেকে এখনো চেয়ে বসে আছেন যে 100 কোটি টাকার কাজ এখানে কবে হবে, কিন্তু অলরেডি সেটা ছিল ফেক। আরটিআই করে জেনেছে, কারণ যার জন্য আন্দোলন করছে সেটা যদি অলরেডি স্যাংশন হয়ে গেছে, আন্দোলন করা বেকার হয়ে যায়। সেই ক্ষেত্রে আরটিআই করা প্রয়োজন ছিল। তো কতদিন মধ্যে রিপ্লাই ছিল আরটিআই? মোটামুটি মাসখানেকের মধ্যে 25 দিন মতো সময় নিয়েছিল। সেটা নিয়ে কি পরবর্তীকালে আমাদের একটা এই আবু তাহের সাহেবের কাছে আমরা একটা বিশেষ প্রোগ্রামে গিয়েছিলাম এবং ওনাকে বললাম যে আপনি বেলডাঙ্গা আপনি অমুক তারিখে এত তারিখে বলে গেলেন যে 100 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে, অথচ আমরা দেখেন আরটিআই কপি আপনার সামনে দেখাচ্ছি। তা উনি বললেন দেখেন আমি একটা প্রপোজাল দিয়েছি, এখনো হয়নি। কারণ আপনি এত বড় একটা মানে ফেক কথা বলে আমাদেরকে বেলডাঙ্গার লোককে স্বপ্ন ভঙ্গ করে দিলেন। বেলডাঙ্গাকে নিয়ে তো প্রচুর
কাজ অলরেডি করেছেন আপনারা, আগামীতে যে কাজগুলো করবেন বললেন সবকিছুই তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো বেলডাঙ্গাকে আগামী 5 বছরের জন্য মানে কোন পর্যায়ে আপনারা দেখতে চাইছেন বেলডাঙ্গাকে? বেশি অরাজনৈতিক ভাবে, দলটা তো মানে সংস্থা তো অরাজনৈতিক, অবশ্যই নাগরিক কল্যাণ সমিতি, তো আমরা চাই রাজনীতিতে কোন মানে দল হুম সেটা বড় নয়, আমরা চাচ্ছি যে বেলডাঙ্গার যে জ্বলন্ত সমস্যা, হুম এই সমস্যা পাঁচরাহা রেলগেট একটা সব থেকে বড় 1 নম্বরে। হুম তো সেই সমাধান করার জন্য সমস্ত রাজনীতির নেতাদেরকে আমরা হুম দেখা করে অনুরোধ করব বা আগামী দিনে তাদের কাছে গিয়ে এই বার্তাটা দেবো যে আপনারা আমাদের বেলডাঙ্গা পাঁচরাহা রেলগেট সম্বন্ধে 111 নম্বর হ্যাঁ এইটা একটু দেখো দেখো বা অলরেডি চিন্তা ভাবনা করো। সমস্ত রেলগেটে দেখেছেন আপনারা আন্ডারপাস হয়ে গেছে। বেলডাঙ্গাতে 110-11 যেগুলো আছে সবগুলো, 110 তো আমাদের 5 পড়ছে, 11-12 গুলো অলরেডি, 11 এটা আমাদের 111। 11 আচ্ছা 111, 112-13 ওইগুলোতে আন্ডারপাস হয়ে গেছে। এখন কথা হচ্ছে সমস্ত কাজের কথা আমরা যতই বলি আর যাই করি, এগুলোর বাস্তবায়ন কিন্তু একমাত্র যারা ক্ষমতায় এলেন তারাই বাস্তবায়ন করার জন্য মানে মূল হোতা। তারা যদি বাস্তবায়ন করে তাহলে হবে। আমরা শুধু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, বা নাগরিক কল্যাণ সমিতির কাজ হচ্ছে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে, মানে তারা দেখিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা কাজ করবেন, কোন কোন সমস্যাগুলো। অনেক রাজনৈতিক নেতা তো যাওয়ার সময় নিজের বাড়ির সামনে হোঁচট খায় সেটাও বুঝতে পারে না, যেহেতু 4 চাকায় যায়। হ্যাঁ, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা তো সাইকেলে যায়, বা তারা স্কুলে পড়ুয়া যারা তো হেঁটে যায়, তারা নিজের বাড়ির সামনেরটাকেও ঠিক করতে পারে না। বেলডাঙ্গা বা বেলডাঙ্গা পার্শ্ববর্তী বা আমার জেলার মানুষদেরকে নিয়ে আপনাদের বার্তাটা কি থাকবে বেলডাঙ্গা নাগরিক সমিতির? হ্যাঁ, কোন বার্তা এই মুহূর্তে দেবেন? আমরা চাই বেলডাঙ্গা কিছু দুর্নাম আছে, এনআরসি নিয়ে একটু সমস্যা হয়েছিল, বা কিছু হলে রেলের প্রতি আক্রমণ হয়, এটা কখনোই করবেন না। কারণ রেলটা আমাদের সম্পদ, বা এই বেলডাঙ্গা স্টেশনটা আমাদের সম্পদ। কারণ আপনারা সকলেই কম বেশি জানেন যে এই কাপাসডাঙ্গা, বেগুনবাড়ি, কাদিসা এসব এলাকা প্রত্যন্ত গ্রাম, এখানে প্রচুর পরিমাণে লঙ্কা বা মরিচ হতো। আমরা নিজে ছোটবেলাতে মরিচ তুলেছি ক্লাস 5, 6, 7-এ। তো এখানে বেলডাঙ্গা স্টেশন থেকে লঙ্কা কলকাতা সুদূর অনেক দূর যেত, অনেক সুনাম আছে। তো সেই সর্ষে বলবো যে বেলডাঙ্গা স্টেশনটা অপব্যবহার করবে এটা। দ্বিতীয়ত, আমরা আন্দোলনের ডাক দিলে মানুষকে বলবো আমাদের পাশে থাকুন। আমরা কোনো বেআইনি কাজ বা ইনলিগেল কাজ আমরা করব না। আমাদের একটাই উদ্দেশ্য যে বেলডাঙ্গা যে 111 নম্বর রেলগেট আছে, এই রেলগেটটা ফ্লাইওভার হোক, এবং সে ফ্লাইওভার করার জন্য আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। অবশ্যই, এবং আমাদের পাশে থাকুন বেলডাঙ্গাবাসী, এটাই আমাদের আবেদন। আচ্ছা, যারা নতুন নতুন কাজ করতে চাইছেন আপনাদের সঙ্গে, যারা সামাজিক ভাবে জুড়তে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলতে চাইছেন? আমি জানি যে আমি যতটা কাজ করছি সমাজের জন্য, আমার থেকে অনেক বেশি কাজ করে অনেকেই, যারা ব্লাড নিয়ে কাজ করে, যারা মানুষের সব সময় পাশে থাকে, তাদেরকে আমার মানে তাদের কাছে আমি পৌঁছাতে পারি, তাদের যোগ্যতা আমার এখনো হয়নি। আমাকে যতই আপনি বড় বলুন, কিন্তু আমি এখনো অতটা বড় নয়। কারণ যারা বেলডাঙ্গাতে অনেক ছেলে আছে, ইয়ং জেনারেশন ছেলে, তাদের নাম করা যাবে না বা খারাপ বলবে বোধহয় মনে হয়, তো তারা আমার থেকে অনেক বেশি আমরা দেখেছি। দেখুন, বেলডাঙ্গাতে সমাজসেবী মানে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী সংস্থা অনেক আছে। পাঁচরাহা রেলগেট, পাঁচরাহা ফ্লাইওভার নিয়ে কথা সর্বপ্রথম বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি বলেছে, যেটা বেলডাঙ্গার একটা গলার কাঁটা বলতে পারি আমরা, বা সব থেকে বড় একটা সমস্যা পাঁচরাহার রেলগেট। দুই দিকে 2 বিধানসভা, নওগাঁ বিধানসভার সঙ্গে বেলডাঙ্গা যোগছে, 3টে বিধানসভা, তো এই এটাকে যুগছে। তো আপনারা দেখেছেন যে পাঁচরাহা রেলগেটে এখন প্রায় 46+ মালগাড়ি সহ আপ ডাউন চলে, মানে সারা দিনে 24 ঘন্টায় এটা 46 বার পড়ো। বুঝতে পারছেন, 46 বার যদি রেলগেট পড়ে তাহলে সেটাকে মানুষ আসবে যাবে কখন? তো আজকে আলোচনায় আমরা শুধুমাত্র যে একটা মানুষকে নয়, মানে শুধু আমরা চন্দনদার কথাই বলছি না, এখানে বলছি তাদের পিছনে থাকা যে স্বেচ্ছাসেবকগণ, বেলডাঙ্গা SRF কলেজের প্রাক্তনীগণ, তাদের অক্লান্ত পরিশ্রম এবং বেলডাঙ্গাকে নিয়ে যে তাদের চিন্তা ভাবনা, সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের আজকে পডকাস্টের একটাই উদ্দেশ্য, বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির
যে চিন্তাধারা, তাদের যে ভাবনা বেলডাঙাকে নিয়ে, বেলডাঙা যাতে আরো সুন্দর হয়, সেই কাজকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সার্বিকভাবে আমরা বেলডাঙাবাসীর সহযোগিতা কামনা করি। আপনারা যারা আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখলেন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান এবং বেলডাঙা নাগরিক কল্যাণ সমিতিকে আগামীর সুন্দর বেলডাঙা করতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। জয় হিন্দ।